হেই হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য ফিজিক্স জিরো। আজকে আমরা রায়মার্টিন কোশ্চেন ব্যাংকের সারফেস টেনশন চ্যাপ্টারের যত গাণিতিক প্রশ্ন আছে তার সমাধানগুলো করব। এই চ্যাপ্টারটা ইজি চ্যাপ্টার, অনেকে অনেক দিন ধরে ওয়েট করছিল। আমি জানি না যে এই চ্যাপ্টারটার জন্য তোমাদের এত মানে এত এত ওয়েট করছিল বা এই চ্যাপ্টারটার সলিউশন কেন চাচ্ছিল। কারণ এই চ্যাপ্টারটা তো ইজি চ্যাপ্টার, ফর্মুলা জানলেই হয়ে যাবে, দু চারটে কনসেপ্ট জানলেই হয়ে যাবে। আর এখানে তো খুব বেশি ক্যালকুলেটিভ আসে না। সেই জন্য আমি ভাবলাম যে এটা হয়তো করাবো না, কারণ এগুলো তোমরা পারো। একটা স্টুডেন্টের সারফেস টেনশন, এসএইচএম, এই চ্যাপ্টারগুলো ফেভারিট থাকে। ভয় তো লাগে থার্মোডাইনামিক্স দেখে, বা সেমিস্টার ওয়ানের যে কাইনেমেটিক্স এইসব চ্যাপ্টার বা রোটেশন এইসব চ্যাপ্টার থেকে ভয় লাগে, কিন্তু সারফেস টেনশন, ভিসকোসিটি বা এসএইচএম যেমনটা বললাম, ওয়েভসটা আলাদা ব্যাপার, এইচএইচএম এগুলো তোমাদের একটা ফেভারিট থাকে। মানে এগুলো থেকে নাম্বার স্কোরিং, একটা নাম্বার স্কোরিং জোন আর কি। তো যাই হোক, তোমাদের হয়তো কিছু কিছু প্রবলেম আটকে গেছে, সব তো আটকায়নি। তো যার যেটা প্রবলেম আটকে গেছে সেটা দেখে নেবে। আমি আমি সব হয়তো করাবো না, করাবো 3 স্টার, 2 স্টার অ্যান্ড 1 স্টার। মানে যে কোশ্চেনে মোটে স্টার পড়েনি সেই কোশ্চেনটা আমি স্কিপ করবো। সেরকম কোশ্চেন মাত্র 4 পিস আছে, ঠিক আছে? এই 4 পিস করাবো না, বাকি সব করিয়ে দেবো। দেখো প্রথম কোশ্চেনটা কি বলছে। হয়তো তোমরা হয়তো ক্লিয়ারলি ভিজিবল নয় কোশ্চেনটা, আমি যে কোশ্চেনটা দেখে সলভ করব। তো এটা আমি আমার নিজের দেখে করার জন্য, তোমাদের কাছে হয়তো বই আছে, বই না থাকলে আমাদের চ্যানেল থেকে পিডিএফটা নিয়ে নেবে, সেখান থেকে কোশ্চেনটা আগে রিড করবে, করে তারপর সলিউশনটা দেখবে। দেখো বলছে একটি সাবান বুদবুদের ব্যাস 2 মিলিমিটার থেকে বৃদ্ধি করে 4 মিলিমিটার করা হলো, এর জন্য কত কার্য করতে হবে। দেখো কার্য ইজিক্যাল টু, এখানে আমরা ওয়ার্ক ইজিক্যাল টু কি জানি, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি বা চেঞ্জ ইন টোটাল এনার্জি। তো এখানে ঠিক সিমিলারলি ওয়ার্ক ডান ইজিক্যাল টু চেঞ্জ ইন সারফেস এনার্জি, ঠিক আছে? চেঞ্জ ইন সারফেস এনার্জি মানে যখন একটা ছোট বাবেল ছিল তার একটা সারফেস এনার্জি ছিল, ধরে নিলাম সারফেস এনার্জি 1 দিয়ে দিলাম। যখন সেটা বড় করা হলো তার একটা সারফেস এনার্জি আছে, SE2 দিলাম। এবার কি বললাম, এনার্জি ডিফারেন্স করলে ওয়ার্ক ডান পেয়ে যাবো। ডাব্লিউ ইজিক্যাল টু মানে ওয়ার্ক ডান ইজিক্যাল টু কি হবে, SE2 মানে সারফেস এনার্জি বড় বাবেলটার মাইনাস সারফেস এনার্জি ছোট বাবেল। গেল। এবার সারফেস এনার্জির ফর্মুলাটা কি জানি, সারফেস এনার্জির ফর্মুলা জানি SE = TA। টিটা কি, টি দিয়ে ডিনোট করে, অনেক সময় এস দিয়েও লেখে টির জায়গায়। টিটা বা এস হলো সারফেস টেনশন, সারফেস টেনশন। এটা কি, এরিয়া। গেল। আর যদি সাবান বুদবুদ বা ফিল্ম এই ধরনের কথা যদি লেখা থাকে তখন কি করতে হয়, আমাদের এরিয়ার সাথে 2 গুণ করতে হয়। অর্থাৎ যদি সারফেস এনার্জি ফর সোপ বাবেল, অর্থাৎ সাবান বুদবুদ সোপ বাবেলের ক্ষেত্রে লিখি, সেক্ষেত্রে আমরা লিখবো সারফেস এনার্জি ইজিক্যাল টু 2TA, ঠিক আছে? এবার তোমরা জানো যে একটা স্ফিয়ারের ক্ষেত্রফল কি হয়, 4πr²। এটা এখানে পুট করে দেবো, ঠিক আছে? এটা হলো কনসেপ্ট, এই ব্যাপার। এবার আমরা এই কোশ্চেনটা সলভ করতে চলবো। 1 নম্বর কোশ্চেনটা দেখো, 1 নম্বর কোশ্চেনটা এবার আমরা সলভ করতে যাবো। বলছে একটা সাবান বুদবুদের ব্যাস ছিল, ব্যাস মানে 2r, এটা হলো রেডিয়াস r। যদি পুরোটা লেন্থ হলো 2r, অর্থাৎ পুরোটাকে আমরা ব্যাস বলি, তার মানে 2r ইজিক্যাল টু কোশ্চেনে দিয়েছে, অর্থাৎ ব্যাস ইজিক্যাল টু, অর্থাৎ ব্যাস ইজিক্যাল টু কি হবে, 2r ইজিক্যাল টু কি দিয়েছে, 2 মিলিমিটার। মিলিমিটারকে যদি মিটারে নিয়ে আসি কি হবে, 2 × 10⁻³ মিটার। তো এটা প্রথমে এখান থেকে যদি আমরা রেডিয়াস বার করি কি হবে, r ইজিক্যাল টু হবে 2/2 × 10⁻³ মিটার, অর্থাৎ 10⁻³ মিটার অ্যান্সার, মানে রেডিয়াস বের হলো। এবার এটা প্রথমে ছোট ছিল তাই আমরা R1 নাম দিয়ে দিলাম। তারপরে কি হয়েছে, ছোট বাবেল থেকে বড় বাবেল করা হয়েছে, তার ব্যাস বলে দিয়েছে 4 মিলিমিটার, মানে
4 × 10⁻³ মিটার। মিলিমিটার থেকে মিটারে নিতে গেলে 10⁻³ গুণ করে দিতে হয় বা 1000 দিয়ে ভাগ করে দিতে হয়, তাই তো? এবার R2 = আমরা পাবো কি এখান থেকে 2 × 10⁻³ মিটার। তার মানে আমাদের দুটো বাবেলের রেডিয়াসটা বের করে নিলাম। কোশ্চেনটা ভালো করে রিড করবে, ব্যাস বলে দিয়েছে না ব্যাসার্ধ বলে দিয়েছে, জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। তোমাকে ইচ্ছা করে ব্যাস দিয়েছে যাতে তোমরা ভুল করো। এক্সাম টাইমে এখন হয়তো ঠিকঠাক আছে, এক্সাম টাইমে তুমি তাড়াহুড়ো করে ব্যাসার্ধটাকে ব্যাস থেকে ব্যাসার্ধ আর কনভার্ট করবে না, ব্যাস দিয়ে করে দেবে। এরকম করলে অ্যান্সার ভুল আসবে, আর সেই ভুল করার জন্য ওরা ইচ্ছা করে ব্যাসটা দিয়েছে। তাই তোমাদের কাজ কি, কোশ্চেন ভালো করে রিড করা। তো ওয়ার্ক ডান = কি, সারফেস এনার্জি ফাইনাল বা সারফেস এনার্জি ফাইনাল মাইনাস সারফেস এনার্জি ইনিশিয়াল 4 পাই, আচ্ছা টি লিখবো আগে, টি × 4πr2², তাই তো? আর এটা যেহেতু সব বাবেল বলছে তাই 2 গুণ হয়ে যাবে, মাইনাস টি × 4πr1² × 2। এখান থেকে কি কমন যাচ্ছে দেখো, 4π, টি 4π আর এই 2, টি 4π 2 দুটো কমন আছে, তাহলে আমরা এটা বার করে নেবো। তাহলে 8π টি × R2² মাইনাস R1²। তো এখানে সবার মানটা জানো তুমি, দেখো কি R2-র মান জানো, R1-এর মান জানো, টির মান বলে দিয়েছে কোশ্চেনে কত, টি = বলে দিয়েছে কোশ্চেনে তোমার 30 × 10⁻³ নিউটন/মিটার। টির মানটা বলে দিয়েছে। পায়ের মান জানো 22/7 বা 3.14। তো এই ভ্যালুগুলো বসিয়ে দিলে তোমার অ্যান্সার চলে আসবে, ঠিক আছে? এবার যদি খুব জটিল ক্যালকুলেশন হয় তাহলে তুমি ভাববে যে এত জটিল দেবে না, তোমার এক্সামে সহজ দেবে, কারণ তখন ক্যালকুলেটরের ইউজ ছিল তাই একটু ক্যালকুলেটিভ দেয়, কারণ ওরা তো ক্যালকুলেটরে সাহায্য করবে, জটিল ক্যালকুলেশন আর ইজি ক্যালকুলেশন কোনো ব্যাপার না। তো তোমাদের ক্ষেত্রে যেহেতু ক্যালকুলেটর নেই তাই প্রতিটা যে প্রবলেমগুলো দেবে স্যারেদের ভেবে চিন্তে দিতে হবে যাতে কোশ্চেনটা খুব মানে সেই নির্দিষ্ট সময়ের মধ্যে সলভ করা যায়, ক্যালকুলেশন করা যায়। তো খুব বেশি জটিল ক্যালকুলেশন দেবে না, বা এই ধরনের দিতে পারে কোশ্চেন যেখানে ক্যালকুলেশন নেই কিন্তু কনসেপ্ট একই। অনুরূপ প্রশ্ন দেখো, বলছে সাবান জলের পৃষ্ঠটান S ডি ব্যাসের একটি সাবান বুদবুদকে 2D ব্যাসের বুদবুদে পরিণত করতে প্রয়োজনীয় কৃতকার্য কত হবে। সেম কোশ্চেন, এখানে ভ্যালু দিয়ে দিয়েছিল আর এখানে কি দিয়েছে, একটা ভ্যালু দেয়নি, এখানে যেমন ডি দিয়ে দিয়েছে, ডি 2D এরকম দিয়ে দিয়েছে। তো এক্ষেত্রে আমি যদি দেখো আমাদের তো ওয়ার্ক ডান এই ফর্মুলাটা এলো, তোমরা তো এটা করবে। এবার এটা আমরা ঠিকঠাক বার করেছি কিনা আমরা অনুরূপ প্রশ্নটা দিয়ে চেক করবো, মানে মানে অনুরূপ প্রশ্নের এগুলো আমরা এখানে বসাবো, এই ফর্মুলাতে বসাবো। তো অনুরূপ প্রশ্নটা লিখি, অনুরূপ প্রশ্নে ব্যাস দিয়েছে ডি, তাহলে রেডিয়াস কি হবে, রেডিয়াস হবে R1 এর জায়গায় আমি লিখবো D/2, R2 জায়গায় লিখবো ডি, হলো? এখানে টি = দিয়ে দিয়েছে S, হলো? তাহলে ওয়ার্ক ডান = আমরা কি বার করলাম একটু আগে, 8π টির জায়গায় আমরা S লিখে দেবো, S। R2 জায়গায় কি লিখবো, R2 জায়গায় লিখবো ডি, তাই তো? R2 জায়গায় লিখবো ডি, তাহলে কি হবে D², আর R1 এর জায়গায় কি লিখবো D/2 মানে D²/4। এটাকে যদি ক্যালকুলেশন করো 8π S D² কমন যাবে, কমন গেলে পড়ে থাকবে 1 - 1/4। এটাকে যদি তুমি ক্যালকুলেশন করো 3/4 হবে, 8π S D² × 3/4, 4×2 = 8, তাহলে 2 আর 3 গুণ করলে 6π S D², এত জুল। অ্যান্সার আমাদের মিলে গেল। তো তোমাদের কাজ কি হবে, এই প্রশ্নটা কিভাবে করবে,
তোমাদের এই ওয়ার্ক ডান এই ফাইনাল ফর্মুলাটা মনে রাখার দরকার নেই, ঠিক আছে, ফাইনাল এটা মনে রাখার দরকার নেই। তোমরা এমনি স্টেপ বাই স্টেপ বার করবে। ওয়ার্ক ডান ইজ ইকুয়াল এই ফর্মুলাটা মনে রাখতে পারো ডাইরেক্ট, টি সব বাবেলের ক্ষেত্রে 2 ইন্টু টি ডেল এ, এটা কি চেঞ্জ ইন সারফেস এরিয়া। তো 2t ইন্টু 4 পাই আর স্কোয়ার হয়, 4 পাই তো কমন, 4 পাই r2 স্কোয়ার মাইনাস r স্কোয়ার, তাহলে 8 পাই t r2 স্কোয়ার মাইনাস r স্কোয়ার। একটু সাজিয়ে গুজিয়ে লিখলাম, এই লাইনটা একটু সাজিয়ে গুজিয়ে লিখলাম, ঠিক আছে। এই ফর্মুলাটাও মনে রাখতে পারো ডাইরেক্ট, দুবার সারফেস এনার্জি না মাইনাস করে এই ফর্মুলাটা ডাইরেক্ট মনে রাখতে পারো। তো ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু কি, টি ইন্টু চেঞ্জ ইন এরিয়া, টি ইন্টু চেঞ্জ ইন এরিয়া, টি ইন্টু চেঞ্জ ইন এরিয়া। আর দুইটা কেন গুণ হচ্ছে, দুইটা গুণ হচ্ছে সোপ বাবেল বলে দিয়েছে, বা ফিল্ম যদি বলে থাকে এরকম যদি ওয়ার্ড দেখতে পাও তখন 2 গুণ করতেই হয়, কারণ এদের সারফেস এরিয়া দুটো হয়। তো যাই হোক, এক একটা আমাদের আশা করি বোঝা গেছে। দুয়েরটা দেখো, দুয়ের কোশ্চেনটা বলছে প্রতিটি 2 মিলিমিটার ব্যাস বিশিষ্ট 1000টি জলবিন্দু একত্রিত হয়ে একটি বৃহৎ বিন্দু তৈরি করলো। জলের পৃষ্ঠটানের মান দিয়েছে এত, দিয়ে এই প্রক্রিয়াটিতে শক্তি ক্ষয় নির্ণয় করো। কি হয়েছে, 1000টি ছোট ছোট জলবিন্দু ছিল, 1000টা জলবিন্দু আঁকা সম্ভব নয়, তাই আমি বলি n সংখ্যক, n ইজ ইকাল টু 1000, দিয়ে কি হয়েছে, এটা মিলিত হয়ে একটা বড় জলবিন্দু গঠিত হয়েছে, ঠিক আছে। তো শক্তি ক্ষয় কিভাবে বার করবো, আমি দেখবো যে এই প্রক্রিয়াটিতে প্রথমে ইনিশিয়ালি কত সারফেস এনার্জি ছিল, ইনিশিয়াল সারফেস এনার্জি কত ছিল, দিয়ে ফাইনাল সারফেস এনার্জি কত হয়েছে, তাই তো। আমরা একটা জলবিন্দুর ক্ষেত্রে সারফেস এনার্জি বার করতে পারবো, সারফেস এনার্জি ফর একটা জলবিন্দুর কত, টি ইন্টু এ, তাই তো। এটা জলবিন্দু বলেছে তাই আমরা 2 গুণ করছি না, যদি এটা বলতো যে সোপ বাবেল বা সাবানের বুদবুদ, তখন আমরা 2 গুণ করতাম, ঠিক আছে। সাবানের বুদবুদ বলা মানে তোমার 2 গুণ করতে হবে। তো এবার যদি হাজারটা জলবিন্দুর ক্ষেত্রে কি হবে সারফেস এনার্জি, এস, এটা একটা জলবিন্দুর ক্ষেত্রে, এটা পুরোটার ক্ষেত্রে হবে 1000 ইন্টু টি এ, তাই তো। কারণ বলছে প্রতি ক্ষেত্রে মানে প্রথমে মোট কত সারফেস এনার্জি ছিল সেটা বার করবো, আর যে ফাইনাল সারফেস এনার্জি কত হয়েছে সেটা বার করবো। এর ক্ষেত্রে কি হবে, টি দুটোই যদি জলবিন্দু, মানে দুটোই বিন্দু যদি মানে ইনিশিয়াল আর ফাইনাল তো সব জলই থাকছে, তাই না, তাই সারফেস টেনশন সেম হবে। আচ্ছা, এটা দেখতে পাওনি তোমরা, এটা হয়তো দেখতে পাওনি প্রথমে, এটাই লিখেছিলাম। তো এখানে কি হবে, কি হবে, এ, আচ্ছা এটা A1 দাও, এটা A2, দুটো এ একই হয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো 1000 ইন্টু টি, A1 এর জায়গায় কি লিখতে পারবো, পাই আর স্কোয়ার, স্মল আর দিলাম, ঠিক আছে, স্মল আর দিলাম। এক্ষেত্রে আমরা লিখবো টি পাই ক্যাপিটাল আর স্কোয়ার, এর রেডিয়াসটা ধরে নিই ক্যাপিটাল আর, এদের একটা ছোট জলবিন্দু রেডিয়াস স্মল আর, হলো। তো দুই ক্ষেত্রে না শক্তি ক্ষয় নির্ণয় বার করতে বলছে, তার মানে ফাইনাল এনার্জি মাইনাস ইনিশিয়াল এনার্জি বার করলে শক্তি ক্ষয় বেরিয়ে যাবে, কত শক্তি ক্ষয় হয়ে গেছে। তো আরেকটা জিনিস আমাদের বার করতে হবে যে আর ক্যাপিটাল আর আর স্মল আর এর মধ্যে রিলেশন, দেখো এর ভলিউমটা যদি প্রতিটা জলবিন্দুর ভলিউম যদি ভি ধরি, আর বড় জলবিন্দুটা তৈরি হয়েছে সে 1000টা ছোট ছোট ভলিউম দিয়ে, সেটা মান ধরে দিলাম ক্যাপিটাল ভি ইজিক্যাল টু 1000 ভি লিখতে পারি, কারণ এই বড় জলবিন্দুটা কি ছোট ছোট 1000টা জলবিন্দু তৈরি হয়েছে,
তো প্রতিটা জলবিন্দু যেহেতু ভি, ছোট ছোট প্রতিটা জলবিন্দুর আয়তন যেহেতু ভি, তাই 1000 ইন্টু ভি করলে বড় জলবিন্দুর আয়তন পেয়ে যাবো। এখান থেকে আমরা কি লিখতে পারি, দেখো, আচ্ছা এখান থেকে ছোট মতো করে নিই, এই জায়গাটার মধ্যে ক্যালকুলেশনটা বার করুন। ক্যাপিটাল ভি ইজিক্যাল টু মানে বড় জলবিন্দুর আয়তন বার করতে পারি কি 4/3 পাই ক্যাপিটাল আর কিউ ইজিক্যাল টু 1000কে 10⁻³ লিখছি, আর ভি মানে ছোট জলবিন্দুর আয়তন ইন্টু 4/3 পাই স্মল আর এর হোল কিউব। 4/3 পাই 4/3 পাই কেটে আছে, তাহলে পড়ে থাকছে কি আর আর ইজিক্যাল টু 10R, তাই তো এই কিউবগুলো উঠে যাচ্ছে, ক্যাপিটাল আর ইজিক্যাল টু 10R হলো। তো ক্যাপিটাল আর এর জায়গায় আমরা লিখতে পারি 10R টি পাই 10R এর হোল স্কোয়ার, মানে 100 টি পাই আর স্কোয়ার। এবার যদি শক্তি ক্ষয় লিখি, অর্থাৎ শক্তি ক্ষয় ইজিক্যাল টু সারফেস এনার্জি ফাইনাল মাইনাস সারফেস এনার্জি। এগুলো আমি ধীরে ধীরে পুরো একদম ভেঙে ভেঙে করছি বলে টাইম লাগছে, যখন তুমি করবে আরো স্পিডে করবে। আচ্ছা এখান থেকে তুমি একটা রিলেশন বার করতে পারো যে ক্যাপিটাল আর আর স্মল আর এর মধ্যে রিলেশন হবে আর ইজিক্যাল টু n⁻⁻³ ইন্টু স্মল আর। হ্যালো, তো দেখো এটা থেকে এটা বিয়োগ করেছি, দুজনের মধ্যে কমন কি দেখো, সব কমন আছে। 100 টি পাই আর স্কোয়ার যদি কমন নিই, এদিকে 1000 ছিল, তারপর তার মানে 10 করে থাকবে মাইনাস 1 দিয়ে যদি এটা যদি ক্যালকুলেশন করো অ্যান্সার চলে আসবে। এখানে ব্যাস দিয়ে দিয়েছে, ছোট ছোট জলবিন্দুর ব্যাস দিয়ে দিয়েছে, মানে 2R ইজিক্যাল টু তোমার কোশ্চেনে দিয়ে দিয়েছে 2R ইজিক্যাল টু 2mm, তাহলে আর ইজিক্যাল টু 1mm। কে যদি মিটারে নিয়ে আসো 10⁻³ মিটার। আর দিয়েছে, টিও বলে দিয়েছে, দিয়ে ক্যালকুলেশনটা করবে, করলে অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, ক্যালকুলেশনটা একবার চেষ্টা করবে, খুব জটিল ক্যালকুলেশন হলে ইগনোর করে দাও, চাপ নেবে না। দুয়েরটা হয়ে গেল, দুয়েরটা এরকম আসছে, দেখো একবার দেখে নাও, এরকম আসছে। তিনেরটা দেখো, আসলে ক্যালকুলেশন হয়তো কিছু কিছু করে দেখিয়ে দিতে পারতাম, কিন্তু দেখাতে পারছি না এই জন্য, যেহেতু আমার রেকর্ডটা হচ্ছে মোবাইলে, আর মোবাইলে রেকর্ড হওয়া মানে প্রচুর স্টোরেজ নেয়। এটা যদি আমি ল্যাপটপে হতো তাহলে আমি কিছু না কিছু কয়েকটা ক্যালকুলেশন আমি তোমাদের অবশ্যই দেখিয়ে দিতাম, এর আগেও দেখিয়ে দিয়েছি। একেবারে যে সব ক্যালকুলেশন আমি ইগনোর করে দিই তেমনটা নয়, এর আগে আমি ক্যালকুলেশন করে দেখিয়েছি অনেক চ্যাপ্টারের কোশ্চেন, কিন্তু আজকের মোবাইল বলে আমি দেখাতে পারছি না, কারণ স্টোরেজ বেশি হয়ে যাবে, মানে স্টোরেজ বেশি নিয়ে নেবে। তিনটা দেখো, দুটি একই আকারের জলবিন্দু যুক্ত হয়ে একটি বড় জলবিন্দু গঠন করল। দুই ক্ষেত্রে জলের পৃষ্ঠ শক্তির অনুপাত কত? দুই ক্ষেত্রে জলের পৃষ্ঠ শক্তির অনুপাত কত হবে? দুটি একই আকারের জলবিন্দু, দেখো ছোট ছোট জলবিন্দুর রেডিয়াস যদি স্মল আর হয়, বড় জলবিন্দুর রেডিয়াস হবে ক্যাপিটাল আর। প্রথম কাজ হবে স্মল আর আর ক্যাপিটাল আর এর মধ্যে রিলেশন বার করে। এদের জেনারেল ফর্মুলা হলো আর ইজিক্যাল টু n⁻⁻³ ইন্টু স্মল আর। কিভাবে হলো একটু আগে দেখিয়ে দিলাম। এনটা কি? নাম্বার অফ ছোট জলবিন্দু। ঠিক আছে, এখানে ছোট জলবিন্দু কটা আছে? দুটো আছে, তাহলে এনের জায়গায় আমরা কি লিখবো? 2। তাহলে আর ইজিক্যাল টু 2⁻⁻³ ইন্টু স্মল আর। এই রিলেশনটা আমরা পেয়ে গেলাম, হলো। আচ্ছা এবার যদি অনেক সময় ভুলেই যাই যে আর ইজিক্যাল টু n⁻⁻³ ইন্টু স্মল আর ছিল নাকি স্মল আর ইজিক্যাল টু n⁻⁻³ ইন্টু ক্যাপিটাল আর, এইটা ছিল, এটা ছিল না এটা ছিল, অনেক সময় গুলিয়ে যায়। তো দেখো একটা জিনিস দেখো,
এটা বাদ দাও, এটা যদি না দেখো, ক্যাপিটাল আর আর স্মল আর তো সমান হতে পারে না, তাই না? যদি এটা বাদ মানে এটা চাপা দিয়ে এখন দেখাও, এটা বড় এটা ছোট আমরা জানি, এই ছোটটাকে এই বড়টার সাথে সমান হতে গেলে নিশ্চয়ই ছোটটার সাথে কিছু একটা গুণ হতে হবে, তাই না? তাই ছোটটার সাথে কিছু একটা গুণ। তো এটা কেমন ভাবে ভুল হচ্ছে দেখো, যে এটা ছোট আর এটা বড় আর এটা সমান হতে পারে না, কারণ এটা ছোট আরকে আমরা ছোট জলবিন্দুর রেডিয়াস দিচ্ছি, অবভিয়াসলি ছোট হবে। বড় আরটাকে বড় জলবিন্দুর রেডিয়াস দিচ্ছি, অবভিয়াসলি ওটা বড় হবে। তার মানে আমরা স্মল আর আর ক্যাপিটাল আর লিখতে পারি না। তো স্মল আরটা তো যেহেতু ছোট জলবিন্দু রেডিয়াস, তাই এর সাথে কিছু একটা গুণ করতে হবে, গুণ করে তবে একটু মানটা বেড়ে যাবে, বেড়ে গিয়ে ক্যাপিটাল আর এর সাথে সমান হবে, তাই না? কিন্তু এক্ষেত্রে কি হয়েছে, বড় জলবিন্দুর সাথে কিছু একটা মাল্টিপ্লাই করেছে, মাল্টিপ্লাই করতে কি হয়, বড়টা আরো বড় হয়ে গেল, ছোটটা তো ছোটই থেকে গেল, দিয়ে এটা আমরা ইকুয়াল করতে পারি না, সেই জন্য এটা আমাদের ভুল। ঠিক আছে, এইভাবে মনে রাখবে। তো প্রথম ক্ষেত্রে সারফেস এনার্জি, আচ্ছা প্রতিটা জলবিন্দু সারফেস এনার্জি কি হবে, প্রতিটা জলবিন্দু সারফেস এনার্জি মনে করি SE1 দিয়ে দিলাম, টি এ, টি এ মানে টি এ দিয়ে দিচ্ছি না, ডাইরেক্ট লিখছি যে 4πr²T, বড় জলবিন্দুর সারফেস এনার্জি। আচ্ছা দাম নোমেনক্লেচার মানে নাম যা খুশি তুমি দিতে পারো, এখানে আমি সারফেস এনার্জি বিগ দিয়ে দিচ্ছি, বড় জলবিন্দুর সারফেস এনার্জি কত, কি হবে 4πR²T। সারফেস এনার্জি ফর্মুলা মনে আছে তো, সারফেস এনার্জি ইকুয়াল টু TA। আচ্ছা এখানে কি বলেছে, জলবিন্দু বলেছে নাকি সব বাবল, আচ্ছা এটা জলবিন্দু বলেছে, তার মানে আমাদের 2 গুণ করার দরকার নেই। তো এখানে টোটাল টোটাল সারফেস এনার্জি অফ স্মল বাবল কত হবে, 4πR²T। এটা তো একজনের হলো, সব কটা বার করতে গেলে 2 গুণ করে দিলাম। তো এই দুই ক্ষেত্রে পৃষ্ঠ শক্তির অনুপাত কত হবে, তো SE স্মল বাই SE বিগ যদি করা হয়, 4π, দেখতে পাচ্ছ তো, হ্যাঁ 4πR²T ইন্টু 2, নিচে কি থাকছে 4πR²T, সব কেটে যাচ্ছে, কেটে গিয়ে থাকছে 2R²/R², তাই তো? ক্যাপিটাল আর ইজিক্যাল টু কি পেলাম, ক্যাপিটাল আর ইজিক্যাল টু পেলাম 2⁻1/3, 2R², 2⁻1/3 ইন্টু আর তার হোল স্কোয়ার, দিয়ে আর স্কোয়ার কেটে যাচ্ছে, এটাকে যদি ওপরে দিই কি হবে, এর মাথায় কিছু নেই মানে 1 আছে, এটা যদি ক্যালকুলেশন করি কি হবে, 2⁻3 - 2, 1 - 2/3, আরও যদি এটা ক্যালকুলেশন করা হয় কি হবে, 2⁻1/3, তাই তো? কিন্তু অ্যান্সার কি আছে, 2/3। কোথাও কি ক্যালকুলেশন মিস্টেক হয়েছে, দেখো ক্যালকুলেশন শায়দ মিস্টেক হয়েছে, আমি একবার দেখে নিই।
দেখো, এটা কোশ্চেনের অ্যান্সার ভুল হতে পারে। আমি যতটা চেক করলাম এখন, আমার তো অ্যান্সার এটাই আসছে। আচ্ছা, সিমিলার কনসেপ্ট দিয়ে অনুরূপ প্রশ্নটা আছে, সেটা আমরা সলভ করি, দেখা যাবে তাহলে অ্যান্সার মানে ঠিক আছে কিনা এটা দেখা যাক। এটা তোমার কনসেপ্ট এই, তোমরা একবার চেষ্টা করবে, করে যদি আবারও যদি অ্যান্সার এরকম আসে তাহলে ঠিক, যদি অ্যান্সার এরকম আসে তাহলে আমারটা কোথাও হয়তো ভুল হয়েছে, একা একা চেক করছি তো বুঝতে পারছি না। তো যাই হোক, অনুরূপ প্রশ্নটা দেখো। অনুরূপ প্রশ্ন বলছে 1000টি, এটা তিনেরটা করলাম। অনুরূপ প্রশ্নটা বলছে 1000টি ছোট তরলের ফোঁটা একত্রিত হয়ে একটি বড় ফোঁটা তৈরি হলে, তোমাদের দেখিয়ে বলি। 1000টি ছোট তরলের ফোঁটা একত্রিত হয়ে একটি বড় ফোঁটা তৈরি হলে একটি একটি ছোট ফোঁটা ও একটি বড় ফোঁটার পৃষ্ঠ শক্তির অনুপাত কত? আগেরটা কি বলছিল যে দুই ক্ষেত্রে জলের পৃষ্ঠ শক্তির অনুপাত কত। দুই ক্ষেত্রে মানে কি, আগে ছোট ছোট কণাগুলোর, হ্যাঁ, আর দুই ক্ষেত্রে মানে কি, আগে মোট শক্তি কত ছিল ছোট ছোট জলবিন্দুর মধ্যে, মানে ইনিশিয়ালি কত শক্তি ছিল মোট, আর ফাইনাল কত শক্তি হয়েছিল সেটাই জিজ্ঞেস করছে। ইনিশিয়ালি মানে ইনিশিয়ালি যে ছোট বাবেল ছিল সবগুলো মিলিত শক্তি হয়ে, মিলিত শক্তি আর ছোট জলবিন্দুগুলো একত্রিত একটা বড় জলবিন্দু হলো তার শক্তি, এই দুটো রেশিও বার করতে বলেছিল। এখন কি বলছে যে অনেকগুলো 1000টি জলবিন্দু, ছোট ছোট জলবিন্দু দিয়ে তো একটা বড় জলবিন্দু তৈরি হয়েছে ঠিকই, কিন্তু কি যেটা বার করতে পারে যে একটা ছোট জলবিন্দুর রেশিও মানে শক্তির শক্তি কত হবে আর বড় জলবিন্দুর শক্তি কত হবে, দিয়ে তাদের রেশিও বার করতে হবে। তো এখানে সিম্পলি আমরা এই রিলেশনটা জানি, ক্যাপিটাল আর ইজ ইকাল টু এন টু দি পাওয়ার 1/3 ইকুয়াল টু আর। তো এখানে এন মানে এন দিয়ে দিয়েছে কত, 1000টি ছোট জলবিন্দু, মানে 10 টু দি পাওয়ার 3 লিখতে পারি, তাই না? তাহলে আর ইজ ইকাল টু আমরা লিখবো এন এর জায়গায় 10 টু দি পাওয়ার 3 তার 1/3, এই 3 কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি আর ইজ ইকাল টু 10R। এই রিলেশনটা পেয়ে গেলাম। এবার এবার যদি বলি একটি ছোট জলবিন্দুর, একটি ছোট জলবিন্দুর বিন্দুর সারফেস এনার্জি ইজিক্যাল টু কত হবে, টি এ মানে 4πr²t। বড় জলবিন্দুর তোমার ভাষায় লিখবে, তোমাদের যেমন লিখতে হয়, তোমাদের টিচাররা যেমনটা বলে দিয়েছে তেমন লিখবে। আমি হয়তো সব কিছু ভাষায় লিখি না, তবে টুকটাক লেখা দরকার। তাহলে টি ইন্টু এ, এ মানে এখানে এ মানে 4πR²t, এ টু দিয়ে হলো। তো এদের রেশিও যদি বার করি, 4π কেটে যাবে, টি টি কেটে যাবে, তাহলে পড়ে থাকবে R²/R²। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে যে কোনটা ওপরে রাখবে রেশিওর ক্ষেত্রে। এখানে বলছে যে তৈরি হলে একটি ছোট ফোঁটা ও একটি বড় ফোঁটার পৃষ্ঠ শক্তির অনুপাত। তার মানে কি, ছোট ফোঁটাটা আগে বলেছি যেমন ওকে আগে রাখবো, তো আমরা তেমনটাই করেছি, সারফেস এনার্জি স্মল, সারফেস এনার্জি বিগ। তো R², ক্যাপিটাল আর ইজিক্যাল টু আমরা পেলাম 10R, 10R এর হোল স্কোয়ার দিলে পড়ে থাকবে আমাদের 100। তাহলে আমাদের অ্যান্সার হবে কি 1/100। আচ্ছা, এখানে অ্যান্সার আছে 100/1, আমাদের এসছে 1/100। দেখো, আমি আরো ভালো করে চেক করে দেখলাম যে আমাদের করার টেকনিক ঠিক আছে, নাই অ্যান্সার ভুল আছে, নাই অন্য কিছু জিজ্ঞেস করেছে। ঠিক আছে, এই দুটো কোশ্চেনের ক্ষেত্রেই একই কেস, 2 আর 3। তোমরা করে আমাকে জানাবে যে আমার ভুল হয়েছে নাকি তোমাদেরও এরকম সমস্যা হচ্ছিল, অ্যান্সার মিলছিল না। কনসেপ্ট এই, তবে যেটাকে তোমাদের খেয়াল রাখতে হবে কি চেয়েছে। যেমন এখানে বলছে ছোট ফোঁটা আর বড় ফোঁটার রেশিও,
অনেক সময় জিজ্ঞেস করে যে বড় ফোঁটা আর ছোট ফোঁটার শক্তি রেশিও, আবার অনেক সময় যে ইনিশিয়াল সারফেস এনার্জি অ্যান্ড ফাইনাল সারফেস এনার্জি রেশিও। কোনো একটা ছোট ফোঁটা একটা বড় ফোঁটা না, যতগুলো ছোট ফোঁটা ছিল সমস্ত ছোট ফোঁটার সারফেস এনার্জি বাই বড় ফোঁটার সারফেস এনার্জি, এই রেশিওটা জিজ্ঞেস করে। আর টেকনিক তো এই একটা দুটো রেডিয়াসের মধ্যে মানে রিলেশন হলো n⁻1/3 ইন্টু স্মলার, আর সারফেস এনার্জি ফর্মুলা তো তোমরা জানো, টি ইএ, ঠিক আছে, টি এ। তো এই তো জিনিস, এর থেকে মানে এর বাইরে কিছু তো নেই, এই কনসেপ্ট দুটো তো কাজে লাগছে। তো এই কনসেপ্ট দুটো ভালো করে ফ্রেশ মাইন্ডে লিখে যেটা অ্যান্সার আসবে সেটা, ঠিক আছে। কোশ্চেন যেহেতু মানে কোশ্চেনে ভুল থাকতে পারে 19-20, মানে আমি দেখেছি এর আগে অনেক অ্যান্সার ভুল, যেমন এর আগে একটা চ্যাপ্টার করাচ্ছিলাম সাউন্ডের, 3 থেকে 4টে অ্যান্সার ভুল। যেহেতু প্রথমবার রিলিজ হয়েছে এটা, হয়তো অত কারেকশন করার টাইম পায়নি। তো যাই হোক, আমার মনে হচ্ছে এটা সন্দেহ হচ্ছে, তিন মানে তিনেরটা আর তিনের অনুরূপটা অ্যান্সার কোথাও না কোথাও কিছু একটা মিস্টেক আছে। তো যদি মিস্টেক না থাকে তো ভালো, আর মিস্টেক থাকলে কারেকশন করে নেবে। চারটে দেখো, একটি তরলের ফোটার পৃষ্ঠটান সিগমা এবং ব্যাস ডি, তাকে ভেঙে সমান মাপের 125টি ছোট ফোঁটায় পরিণত করা হলো, তাহলে মোট পৃষ্ঠ শক্তির পরিবর্তন কত হবে? মোট পৃষ্ঠ শক্তির পরিবর্তন, শক্তির পরিবর্তন মানে ওয়ার্ক ডান মানে ফর্মুলা কি দেখলাম, টি ডেল এ। না, এটা এইভাবে করলে হবে না। সারফেস এনার্জি ইনিশিয়ালি কত ছিল, যেহেতু 125টা ছোট, 125 ইন্টু পৃষ্ঠটান সিগমা দিয়েছে, দিয়ে এরিয়া কত হবে, এরিয়া হবে 4π d/2 তার হোল স্কোয়ার। যেহেতু ব্যাস ডি দিয়েছে, ব্যাসার্ধ হবে d/2। আর ভেঙে ভেঙে করছি না, প্রথম একটা দুটো ভেঙে ভেঙে করেছি, ঠিক আছে, আমি ডাইরেক্ট আবার লিখে দিলাম 125টা, যে সারফেস টেনশন টিটা সেখানে সিগমা দিয়েছে, আর এটা এরিয়া, এখানে ডায়ামিটার দিয়েছে, আমরা আর ইজিক্যাল টু রেডিয়াস ইজিক্যাল টু d/2 করে নিলাম। এবার ফাইনাল সারফেস এনার্জি, অর্থাৎ যখন বড় ফোঁটাটা তৈরি হয়ে গেছে তার সারফেস এনার্জি কি হবে, সিগমা ইন্টু 4π ক্যাপিটাল আর স্কোয়ার, ঠিক আছে। ক্যাপিটাল আর আর স্মল আর এর মধ্যে রিলেশনটা কি ছিল, r⁻1/3 ইন্টু স্মল আর ইজিক্যাল টু d/2 দিয়েছে, n ইজিক্যাল টু 125 দিয়েছে, 125 মানে 5 এর কিউব, 5 এর কিউব মানে 125, তাহলে কি লিখতে পারি এটা, আচ্ছা, 5 এর কিউব তার 1/3, 3 কেটে আছে, তাহলে কি আছে 5d/2, ক্যাপিটাল আর ইজিক্যাল টু কি আছে 5d/2, বলো। তো ক্যাপিটাল আর এর জায়গায় লিখে দেবো 4π, একটু সাজিয়ে গুজিয়ে লিখলাম 4π সিগমা, আর এর জায়গায় 5 এর ডি মানে 5×5 = 25 d²/4, ঠিক আছে। ইনিশিয়াল সারফেস এনার্জিটাকে যদি আরো সাজিয়ে গুজিয়ে লিখি, আচ্ছা এই 4 কেটে আছে, তাহলে পড়ে থাকছে কি পাই, আচ্ছা 25 সিগমা d², সাজিয়ে গুজিয়ে লিখলাম, সারফেস এনার্জি পড়ে থাকছে এত জুল। ইনিশিয়ালটাকে এটাকে যদি সাজিয়ে গুজিয়ে লিখি হবে 125 125 125
125 সিগমা ডি স্কোয়ার। দেখো 2 এর স্কোয়ার করলে 4, আর এই 4 কেটে যাবে, 125 সিগমা ডি স্কোয়ার এত জুল। এতে যদি পরিবর্তন মানে ফাইনাল মাইনাস এনার্জি, সারফেস এনার্জির পরিবর্তন কি হবে? একশো পঁচিশ পাই সিগমা ডি স্কোয়ার, 25 পাই সিগমা ডি স্কোয়ার, তাহলে 125 থেকে 25 বাদ গেলে পড়ে থাকবে 100 সিগমা পাই ডি স্কোয়ার এতটুকু। এটারও অ্যান্সার মেলেনি। দেখো অ্যান্সার এটাই হবে, অ্যান্সার মিস্টেক আছে, প্রিন্টিং মিস্টেক আছে। 5-এরটা দেখো। আচ্ছা, ওয়ার্ক ডানের চেঞ্জ ইন এনার্জি মানে ওয়ার্ক ডান। ওয়ার্ক ডানের একটা ফর্মুলা ছিল, ডাব্লিউ ইজ ইকুয়াল টু মানে শর্টকাট ফর্মুলা 4 পাই আর স্কোয়ার এন টু দি পাওয়ার 1/3 মাইনাস 1 টি। ঠিক আছে, এন হলো ছোট নাম্বার অফ স্মল বাবেল। এই ফর্মুলাটা দিয়েও করা যায়। পাঁচেটা দেখো, ভি আয়তনে একটি সাবানের বুদবুদ গঠন করতে ডাব্লু পরিমাণ ওয়ার্ক করতে হয়। বুদবুদের আয়তন 2V করতে কত কার্য করতে হবে? ঠিক আছে, এখান থেকে আমাদের রেডিয়াসের রিলেশনটা বার করতে হবে, কারণ ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি জানি, সাবান বুদবুদের ক্ষেত্রে 2TA, তাই না? যদি এটা ভি আয়তনের, 2V আয়তনের বাবেল তৈরি করতে কৃত কার্য 2TA2 ধরি। তো আমাদের এই দুটো রেশিও করলে কি হবে, ডাব্লু ড্যাশ বাই ডাব্লু যদি করি হবে কি A2/A1, তাই তো? তো এটা যদি আরও যদি ক্যালকুলেশন করি 4 পাই আর স্কোয়ার মানে এটা যেহেতু এটা বড় তাই এটা ক্যাপিটাল আর দিই, এটা যেহেতু ছোট এটা স্মল আর দিই। 4 পাই কেটে যাবে, তাহলে পড়ে থাকবে উপরে ক্যাপিটাল আর স্কোয়ার, নিচে স্মল আর স্কোয়ার। মানে এই দুটো রেশিও তো বার করতে পারলে হয়ে যাবে। তো এদের দুজনের মধ্যে রিলেশন বার করতে পারবো না, ভি আর 2V। এর আয়তনটাকে আমরা ক্যাপিটাল ভি দিই, ক্যাপিটাল ভি ইজ ইকাল টু 2V। ভি ইজ ইকাল কি 4/3 পাই আর কিউ ইকুয়াল 2 ইন্টু 4/3 পাই স্মল আর। 4/3 কেটে যাচ্ছে, পড়ে থাকছে আর ইজ ইকাল টু 2 to the 1/3 টু স্মল আর। ঠিক কি না? এবার যদি এখানে যদি ক্যাপিটাল আর এর জায়গায় যদি বসিয়ে দিই 2 to the 1/3 ইন্টু তার মানে তার হোল স্কোয়ার বাই, আর এদিকে স্মল আর এর স্কোয়ার হয়ে যাবে, আর নিচে স্মল আর স্কোয়ার ছিল, আর স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে পড়ে আছে 4 to the 1/3 এরকম আসছে। এটাকে আমরা লিখতে পারি কিউব √4। হলো, অনেকক্ষণ পরে একটা অ্যান্সার ঠিকঠাক মিললো। এবার বুঝতে পারছি যে তোমাদের কেন সমস্যা হচ্ছিল চ্যাপ্টারটা। ছয়টা দাও, ছয়টা বলছে ভি আয়তনে একটি সাবানের বুদবুদ গঠন, আচ্ছা ওটা হলো R1 ও R2 ব্যাসার্ধের দুটি সাবানের বুদবুদ, R1 ও R2 ব্যাসার্ধের দুটি সাবানের বুদবুদ জোড়া লেগে গেলে ওদের সাধারণ তলের বক্রতা ব্যাসার্ধ কত? না, এটা তো মানে প্রমাণ করাটাই কোশ্চেন এটা।
একটা ছোট বাবেল ধরো, তো বড় বাবেল জোড়া লেগে গেল। এদের কমন তলটা মনে করো এটা কমন তলের। আচ্ছা, এটা ছোট বাবেলের রেডিয়াস, ছোট বাবেলের রেডিয়াস মনে করো R1, এটার রেডিয়াস হলো R2। কোশ্চেনে বলে দিয়েছে R2 গ্রেটার দ্যান R1। আর সাধারণ তলের ব্যাকপ্রতা বসাতে মনে করো R। আচ্ছা, এই বড় 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 বুদবুদের এক্সেস প্রেসার মনে করো P2। ছোট জল সাবান বুদবুদের এক্সেস প্রেসার P1। তাহলে এই সাধারণ তলে সাধারণ তলে সাধারণ তলে এক্সেস প্রেসার কি হবে? দেখো P ইজিক্যাল টু এক্সেস প্রেসার ইকুয়াল টু 2T/R। যার রেডিয়াস বড় তার এক্সেস প্রেসারটা কম। এখানে কার রেডিয়াস বড়? R2 রেডিয়াসটা বড়, তার মানে P2 রেডিয়াস P2 এক্সেস প্রেসারটা কম, তাহলে P2 লেস দ্যান P1 লিখতে পারি, তাই না? এবার যদি আমরা সাধারণ তলে যদি এক্সেস প্রেসারটা যদি আমি P ধরে নিই তাহলে P ইজিক্যাল টু বড় মাইনাস ছোট, বড়টাকে P1, ছোটটাকে P2। P ইজিক্যাল টু এক্সেস প্রেসারের ফর্মুলা কি? P ইজিক্যাল টু 2T/R হয়, এখানে সাবান বুদবুদ, তাই 4T/R হবে। 4T/R সাধারণ তলের বক্রতা ব্যাসার্ধ আমি R ধরেছি, তাই R লিখছি। P1 ইজিক্যাল টু কি লিখবো? 4T/r1 মাইনাস 4T/r2। উপরে 40 সব কেটে যাবে, তাহলে পড়ে যাচ্ছে R1/R1 ইজিক্যাল টু 1/R ইজিক্যাল টু 1/R1 মাইনাস 1/R2। এটাকে যদি আরও ক্যালকুলেশন করো, এলসিএম যদি করো, তাহলে R ইজিক্যাল টু R1। দেখো এবার কি হয়, অনেক সময় এটা প্রমাণ না করতে দিয়ে এই ফর্মুলা বেসড কোশ্চেন দেয়, এই ফর্মুলা বেসের উপর তোমার কোশ্চেন দেয়, দিয়ে তোমাদের যেটা মিস্টেক হয়, মনে তো থাকে সব R1 ইন্টু R2, নিচে R1 মাইনাস R2 ছিল নাকি R2 মাইনাস R1 ছিল, এই দুটোর মধ্যে গুলিয়ে যায়। কে আগে ছিল, R1 ছিল না R2? এবার দেখো যে বড় হবে বড় থেকে ছোট বিয়োগ দেবো, কারণ ছোট থেকে যদি বড় বিয়োগ দিই একটা মাইনাস চিহ্ন হবে, আর বক্রতা ব্যাসার্ধ মাইনাসে আসবে না, তাই না? তার মানে কি বড় থেকে ছোট বিয়োগ দেবো, R2 বড় থেকে ছোট বিয়োগ দেবো। কে R1 কে R2 ছিল ওটা তখন ভুলে গেলেও চলবে, যে বড় সে বড় থেকে ছোটটা বিয়োগ দেবো, কারণ ছোট থেকে বড় বিয়োগ দিলে একটা মাইনাস চিহ্ন হবে, চিহ্ন আসবে, আর বক্রতা ব্যাসার্ধ মাইনাসে হবে না। 6টা দেখো, 6টা হয়ে গেল, 7টা দেখো। বলছে 5 সেমি ব্যাসার্ধের একটি সাবানের বুদবুদ তৈরি করতে কত পরিমাণ কার্য করতে হবে? সাবান জলের পৃষ্ঠটান এতক্ষণ পরে এই কোশ্চেন। R ইজিক্যাল টু 5 সেমি, সারফেস টেনশন দিয়েছে 79%, সব সিজিএসএ দিয়েছে। তো এখানে কি হবে, ওয়ার্ক ডান ইজিক্যাল টু কি হবে? TA, সাবান বুদবুদ মানে 2 গুণ হবে 2T, 2T মানে 70 ইন্টু 4πR স্কোয়ার, R স্কোয়ার মানে 25, R স্কোয়ার মানে 25। এটা ক্যালকুলেশন করে যা আসবে সেটা তোমার অ্যান্সার হবে আর্গ মানে সিজিএস ইউনিট। চলো 8টা দেখো, বলছে এত মিটার ব্যাসার্ধের একটি সাবান বুদবুদের ভিতরে ও বাইরের বায়ুর চাপের পার্থক্য নির্ণয় করো। 8টা দেখো, এক্সেস প্রেসারের ফর্মুলা কি ছিল? এক্সেস প্রেসারের ফর্মুলা ছিল P ইজিক্যাল টু 2T/R জলবিন্দুর ক্ষেত্রে, এটা যদি সাবান বুদবুদ বলে 4T/R হয়ে যাবে।
হলো? এখানে 4 × t কত দিয়েছে? t দিয়েছে তোমার 1.6, আর রেডিয়াস দিয়েছে 2.5 × 10⁻³ এটা ক্যালকুলেশন করলে অ্যান্সার চলে আসবে। ক্যালকুলেশন করছি না, ভিডিও বড় হয়ে যাবে বলে। চলো 8-এর অনুরূপ প্রশ্নটা পড়া যাক। বলছে যে 7 mm ব্যাসের একটি সাবান বুদবুদের অভ্যন্তরীণ চাপ বাইরের বায়ুমণ্ডলের চাপ অপেক্ষা 8 mm জলস্তম্ভের চাপ বেশি। সাবান জলের পৃষ্ঠ শক্তি নির্ণয় করো। দেখো অনুরূপ, তো এক্সেস প্রেসার ফর্মুলাটা কি ছিল? পি এক্সেস ইজ ইকুয়াল টু 4T/R। এখানে এক্সেস প্রেসারটা বলেছে, কত এক্সেস প্রেসার বলছে? 8 mm জলস্তম্ভের চাপ যতটা, সেটাই হলো এক্সেস প্রেসার। কোশ্চেনটা ভালো করে রিড করবে, বুঝতে পারবে। তো 8 mm জলস্তম্ভের চাপ মানে পি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি রো জি এইচ, মানে এই ফর্মুলাটা আমরা জানি। এখানে জলস্তম্ভের হাইট বলছে 8 mm, মিলিমিটারকে যদি তুমি মিটারে নিয়ে আসো 8 × 10⁻³ মিটার, তাই তো? আচ্ছা, এটা সিজিএসে নিয়ে আসবো, কারণ সিজিএসে যদি নিয়ে আসি এটা, কারণ সিজিএসে জলের ইউনিট হয় 1, তাই না? 1 গ্রাম/সেমি কিউব। তাহলে 1 × 980, আর এটাকে যদি মিলিমিটারকে যদি সেন্টিমিটারে নিয়ে আসি, কি করতে হবে বলো? 10⁻⁻1 দিয়ে গুণ করতে হবে, মানে 0.8। তাহলে আসছে আমাদের 980, আচ্ছা 10⁻⁻1 আর এই শূন্য কেটে যাবে, 98 × 8। তাহলে টি ইজ ইকাল টু, আর ডায়ামিটার বলে দিয়েছে কত, মানে 2R ইজ ইকাল টু বলে দিয়েছে তোমার কোশ্চেনে 7 mm। 7 mm, 7 mm কে যদি মিটার সেন্টিমিটারে নিয়ে আসো 0.7 mm, তাহলে রেডিয়াস ইজ ইকাল টু কি হবে? 0.7 mm/2। এই ভ্যালুগুলো যদি এখানে বসাও, এই ফর্মুলাতে বসাও, তাহলে অ্যান্সার চলে আসবে। টি ইজ ইকাল টু 4 টি ইজ ইকাল টু RP/4। এই ফর্মুলাতে যদি পুট করো, অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, যেটা তোমাদের বোঝার অসুবিধা ছিল যে 8 mm জলস্তম্ভের চাপ, এটা মানে কি? আমাদের পারস্তম্ভের চাপ দেখি, সেখানে পারদের ডেন্সিটি লিখি, এখানে জলস্তম্ভের চাপ বলছে, তাহলে জলের ডেন্সিটিটা লিখবো। ঠিক আছে, একটা দেখো, বলছে আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি বুদবুদ দ্বারা কৃতকার্য ডাব্লু। তাহলে 2R ব্যাসার্ধ বিশিষ্ট বুদবুদ দ্বারা কৃতকার্য কত হবে? আমরা কৃতকার্য ইজিক্যাল টু কি দেখলাম? ডাব্লিউ ইজিক্যাল টু টি এ, তাই তো? এখানে স্মল বাবেল যদি দিই, টি এস ধরি, টি 4πr²। 2R ব্যাসার্ধ বিশিষ্ট যদি কৃতকার্যকে যদি আমরা W' ধরি, এক্ষেত্রে আমরা কি লিখবো? TAB, মানে 2R মানে বড় ব্যাসার্ধ মানে বড় ক্ষেত্রফল, তাই TAB দিয়ে ডিনোট করেছি। TA 4πr², মানে 2R² করলে 4R², W'/W করলে কি আসে দেখো, এটা কেটে যাচ্ছে, তাহলে 4R²/R², R² কেটে আছে, W' ইজ ইকাল টু 4W, কিন্তু অ্যান্সার কি দিয়েছে? W/2। অ্যান্সার ভুল আছে। ঠিক আছে, অনুরূপ প্রশ্নটা দেখো, একটি সাবান বুদবুদের ব্যাসার্ধ R থেকে বৃদ্ধি করে 2R করতে কত কার্য করতে হবে? দেখো, কার্যের ফর্মুলাটা কি বলেছিলাম? W ইজ ইকাল টু সারফেস এনার্জির ডিফারেন্স, বা আমরা এইভাবে লিখতে পারি T∇A, T 4πR ফাইনাল মাইনাস R ইনিশিয়াল তার স্কোয়ার, ঠিক কিনা? তাহলে 4πT
4πt আর থেকে 2r মানে ফাইনাল 2r হয়েছে মানে 4r স্কোয়ার মাইনাস r স্কোয়ার, তাই তো? আর এটা সাবান বুদবুদ বলেছে মানে 2 গুণ হবে, এই জিনিসটা খেয়াল রাখবে। তাহলে 2 গুণ হবে, 2 গুণ হবে। এখান থেকে ক্যালকুলেশন করলে 3r স্কোয়ার আসছে, 3 আর এই 4 দুগুণে 8, 24 পাইটি আর স্কোয়ার, এত জুল। হলো? এগারোটা। দেখো, সমষ্ণ প্রক্রিয়ায় আর ব্যাসার্ধ থেকে একটি সাবান বুদবুদের ব্যাসার্ধ 2r করা হলো। সাবান জলের পৃষ্ঠটান সিগমা হলে ব্যয়িত শক্তির পরিমাণ কত? ব্যয়িত শক্তি মানে চেঞ্জ ইন চেঞ্জ ইন এনার্জি মানে ব্যয়িত শক্তি, কত এনার্জি ডিফারেন্স হয়েছে। এনার্জি ডিফারেন্স মানে এখানে তোমার ওয়ার্ক ডান, ঠিক একই হবে। ওয়ার্ক ডান ইকুয়াল টু 2t ডেলে। এইভাবে করতে পারো। ও আচ্ছা, এটা তো এক্ষুনি করলাম, সরি। ওয়ার্ক ডান করতে যতটাই হবে সেটাই ব্যয়িত শক্তি। বা তুমি এইভাবে করতে পারো, সারফেস এনার্জি ইনিশিয়াল, সারফেস এনার্জি ফাইনাল। ঠিক আছে, সারফেস এনার্জি ইনিশিয়াল ফাইনাল। সারফেস এনার্জি ইনিশিয়াল কত ছিল? 2ta 2t 2ta আর স্কোয়ার। ফাইনাল কত হলো? 2ta আর ফাইনাল স্কোয়ার। এই 10-এর কোশ্চেনটা করছি, 10-এর কোশ্চেনটাই করছি। এবার ব্যয়িত শক্তি, কোন ব্যয়িত শক্তি মানে ব্যয়িত শক্তি বলে বা শক্তি ক্ষয়, অতএব শক্তি ক্ষয় বলে লিখে সারফেস এনার্জি ফাইনাল মাইনাস সারফেস এনার্জি ইনিশিয়াল। এটা যদি করো তোমার তাহলে কি আসছে? 2ta। আচ্ছা, আমি একটা জিনিস ভুল লিখছি, এখানে এ কেন লিখবো? এখানে লিখবো 4π, যেহেতু আর স্কোয়ার লিখেছি তাহলে 4π হবে, 4π আর স্কোয়ার হয়, 4π আর স্কোয়ার হয়, তাহলে কি হবে? 2t 4π আর ফাইনাল স্কোয়ার মাইনাস আর ইনিশিয়াল স্কোয়ার। দেখো, এটা আর এটা একই রকম চলে এলো, তাই না? তো তুমি এটা দিয়ে করতে পারো, আমি বলবো এটা দিয়ে করো, সব থেকে বেস্ট। দশেরটা হয়ে গেল। সরি, এটা 11টা বললাম, 11টা। 10-এরটা করতে হবে, 10-এরটা করতে হবে। বলছে পৃষ্ঠটান দিয়েছে 79 পার সেমি, পৃষ্ঠটান এটা দিয়েছে, দিয়ে বলছে যে একে এসআই এ পরিণত করতে হবে। ডাইন সেমি, এটা তো সিজিএসে বোঝা যাচ্ছে। আমরা এই ফর্মুলাটা জানি, মানে এই মানে কনভার্সনটা জানি, 1 নিউটন ইকুয়াল 10⁵ ডাইন। আবার এটাও জানি। আচ্ছা, তাহলে 1 ডাইন ইজিক্যাল টু কি হবে? 1 ডাইন ইজিক্যাল টু হবে 10⁻⁵ নিউটন। আবার এটা জানি 1 মিটার ইজিক্যাল টু 1 মিটার ইজিক্যাল টু 1 সেন্টিমিটার। তাহলে 1 সেন্টিমিটার ইজিক্যাল টু হবে 10⁻² মিটার। এই দুটো কনভার্সন আমাদের এখানে লাগবে। তো 79 আছে, দেখো 79 আছে, 79 মানে ডাইনটাকে যদি নিউটন নিয়ে আসি 10⁻⁵ নিউটন বাই সেমি আছে, সেন্টিমিটারকে যদি মিটারে নিয়ে আসি 10⁻² গুণ করতে হবে। তাহলে 70 ইন্টু 10⁻, কত হবে? -3। এত নিউটন পার মিটার। হলো, 10-এরটা হয়ে গেল। হ্যাঁ, 11টা আগে করে ফেলেছি, 12টা দেখো।
12টা বলছে সিগমা পৃষ্ঠ, 12টা কোয়েশ্চেনটা ভুল আছে। বলছে সিগমা পৃষ্ঠটান ও ডি ঘনত্বের একটি তরলে, ডি ঘনত্বের একটি তরল হবে না, ডি ঘনত্বের একটি তারকে একটি তরলে অনুভূমিকভাবে ভাসছে। কি হচ্ছে, একটা তরলের পৃষ্ঠটান সিগমা এবং তার উপরে একটি তার ভাসছে, যার ডেন্সিটি হলো, তার ডেন্সিটি হলো ডি। ব্যাসার্ধের সর্বোচ্চ মান কত হলে তারটি ডুববে না? দেখো, মনে করো এখানে একটা জল আছে বা কিছু একটা আছে, জল আছে, তার উপরে একটা তার ভাসছে, তার ভাসছে, তারের এই ছবিটা নিয়েছি, মানে এইভাবে আছে তারটা, তার একটা এন্ড পয়েন্ট এরকম। আচ্ছা, তো এই তারের যদি দেখা যায়, আচ্ছা আর একটু ভালো করে আঁকি, এটা তার আছে, তার ভাসছে এরকম। তো এখানে সারফেস টেনশনের জন্য ফোর্স কত লাগবে? দুটো সারফেস, আমরা সারফেস টেনশনের ফর্মুলা কি জানি, টি ইজ ইকুয়াল টু এফ বাই এল। তাহলে এফ ইজ ইকুয়াল টু টি এল। তাহলে এখানে এফ লাগবে, এখানেও এফ লাগবে, কত সেগুলো, টি এল, টি এল হলো। ব্যাসার্ধের সর্বোচ্চ মান ভাস, আর নিচের ওয়েট লাগছে এমজি। এটা ভাসছে মানে কি, ওপরের টোটাল ফোর্স আর নিচের টোটাল ফোর্স ইকুইলিব্রিয়াম সমান আছে, তাই ভাসছে। যদি এমজি যদি বেশি হতো তাহলে নিচে নেমে যেত, ডুবে যেত। তাহলে আমরা লিখতে পারি টু এফ ইজিক্যাল টু এমজি বা টু টি এল ইজিক্যাল টু এমজি। আমরা আরেকটা জিনিস জানি, ঘনত্ব ইজিক্যাল টু রো ইজিক্যাল টু, বাট এখানে ডি ইজিক্যাল টু ভর বাই আয়তন এম বাই ভি। তাহলে এম ইজিক্যাল টু লিখতে পারি ডিভি, তাই তো। টু টি এল ইজিক্যাল টু ডিভি লিখবো, ডিভিজি। ডিটা কি, তারের ডেন্সিটি, এখানে ভুল করে তরলের ডেন্সিটি দিয়েছে, তরলের ডেন্সিটি হবে না। হিউজ মিস্টেক দেখছি এখন, যেহেতু প্রথমবার এটা বার হয়েছে তো ওই জন্য। তো টু টি এল ইজিক্যাল টু ডিভিজি। এরপরে আমাদের রেডিয়াস বার করতে পারছে। রেডিয়াস কার মধ্যে লুকিয়ে আছে, ভলিউমের দিকে, ভলিউমের মধ্যে লুকিয়ে আছে। তো ভলিউম ইজিক্যাল টু আমরা কি লিখতে পারি, একটা তার আছে, এটা একটা তার, তারের ভলিউম কীভাবে বার করবো, এই এরিয়া, এই এরিয়া ইন্টু লেন্থ, তাই তো, এরিয়া ইন্টু লেন্থ, এরিয়া ইন্টু লেন্থ। তাহলে ভলিউমের জায়গায় লিখবো এরিয়া ইন্টু লেন্থ। তো চলো এই ভলিউমের জায়গায় লিখে দেবো ডি ইন্টু এরিয়া ইন্টু লেন্থ ইন্টু জি ছিল, এদিকে টু টি এল, টু টি এল। আবার এর জায়গায় আমরা লিখতে পারি, আবার এর জায়গায় লিখতে পারি পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার, এখানে তাহলে পাই আর স্কোয়ার লিখে দেবো। তাহলে টু টি এল ডি পাই আর স্কোয়ার এল ইন্টু জি। এল এল কেটে যাচ্ছে, তোমার রেডিয়াসটা বার করতে হবে, তোমার রেডিয়াসটা একটা সাইডে রেখে বাকিগুলো আমরা দিয়ে করে দিতে হবে। তা আর স্কোয়ার ইজ ইকুয়াল টু টু টি নিয়ে থাকছে ডি পাই জি, তাই তো। আচ্ছা, এখানে টি ইজ ইকুয়াল টু সিগমা বলেছে, তাহলে টি ইজ ইকুয়াল টু সিগমা, আমি, তুমি ডাইরেক্ট এখানে সিগমা দিয়ে লিখবে, ডাইরেক্ট সব জায়গায় টি, যেখানে যেখানে টি লিখেছি সেখানে সেখানে তুমি সিগমা দেবে, ঠিক আছে, যেহেতু কোশ্চেনে সিগমা বলেছে। তাহলে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু, আর ইজ ইকুয়াল রুট ওভার টু ডি পাই জি, এখানে সিগমা হবে যেহেতু কোশ্চেনের সারফেস টেনশনকে সিগমা দিয়েছে, হলো। তাহলে আমাদের 12টাও হয়ে গেল, 12টা হয়ে গেল। তার একটা দেখো, সরি 13টা, 13টা বলছে একটি 10 সেমি স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট আংটায় গঠিত একটি সাবান জলের স্বরের পৃষ্ঠ শক্তি কত? পৃষ্ঠ শক্তির ফর্মুলা কি ছিল, সারফেস এনার্জি ইজ ইকুয়াল টু টি ইন্টু এরিয়া। এখানে এখানে টি দিয়েছে 79 পার সেমি, আর এ দিয়েছে 10 সেমি স্কোয়ার। দুটোই সিজিএস আছে, সিজিএসে পুট করে অ্যান্সার আর গে চলে আসবে, জুলে টুলে কনভার্ট করার দরকার নেই, মানে এসআই কনভার্ট করার দরকার নেই, তুমি ওটা রেখে দিলে হবে। আচ্ছা, আরেকটা জিনিস আছে, এখানে সাবান জল বলেছে, তাহলে কি হবে, টু টি হবে, সাবান জল থাকলে 2 গুণ হয়ে যাবে। দেখো 14টা দেখো, ভালো কোশ্চেন, এই ধরনের কোশ্চেন আসার সম্ভাবনা বেশি। বলছে যে একটি সাবান বুদবুদের অতিরিক্ত চাপ
অন্য একটি সাবান বুদবুদের অতিরিক্ত চাপের 4 গুণ। পি ওয়ান ইজ ইকাল টু 4 p1 পি টু। ঠিক আছে, একটা সাবান বুদবুদের এক্সেস প্রেসার অন্য একটা সাবান বুদবুদের এক্সেস প্রেসারের 4 গুণ। আমি ধরে নিই একটা সাবান বুদবুদের এক্সেস প্রেসার P1 আর একটা সাবান বুদবুদের এক্সেস প্রেসার P2 ধরে কোশ্চেনে যে রিলেশনটা দিল সেটা আমরা লিখলাম। প্রথম ও দ্বিতীয় বুদবুদের আয়তনের অনুপাত লেখো। পি ইজ ইকাল টু কি জানি 4T/R সাবান বুদবুদের ক্ষেত্রে, তাই তো? তাহলে পি ইজ ইকাল টু পি প্রপোর্শনাল টু 1/R লিখতে পারি। তাহলে আমরা P1/P2 জায়গায় P2 যদি দিয়ে লিখি তাহলে কি লিখতে পারবো? নিচে R1 উপরে R2 হলো। তো R2 আর R1 এর রেশিও বার করতে পারবে, বা R1 আর R2 এর রেশিও বার করতে পারলে তাহলে আয়তনের রেশিও পাবো। কারণ V1/V2 যদি বার করি, V মানে কি আয়তনের ফর্মুলা কি 3/R1³ 3/R2³ কেটে গেছে কি থাকছে R1 আছে কিউব R1³ তো P1 ইজ ইকাল টু, এবার এখান থেকে R1/R2 বার করবো। P1 ইজ ইকাল টু 4P2 দিয়েছে বাই P2 R2/R1 P2 কেটে আছে, তাহলে R1/R2 যদি বার করি কি আসবে 1/4 তো এখানে বসিয়ে দেবো 1/4 তার হোল মানে 64 আসবে। ঠিক আছে, ভালো কোশ্চেন। এই ধরনের কোশ্চেন আসার সম্ভাবনা বেশি। 15টা দেখো, 15টা কি বলছে? 15টা বলছে সাবান দ্রবণের পৃষ্ঠটান এত 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বুদবুদের ভিতরে অতিরিক্ত চাপ কত? পি ইজ ইকাল টু ডেল পি ও দিয়ে লেখে, ডেল পি ইজ ইকাল টু 40/R সাবান বুদবুদ, তাহলে কি হবে 4 ইন্টু টি কত 30 দিয়েছে, আর কত দিয়েছে, আর দিয়েছে 5। এটা তো ইজি ক্যালকুলেশন, 5 ছক 30, 4 ছক 24, 4 ছক 24 ডাইন পার সেমি স্কোয়ার। রেশিও মানে ইউনিটগুলো ভালো করে লক্ষ্য রাখবে। ষোলোটা দেখো, 16টা হলো একটি সাবান স্বরের ক্ষেত্রফল এত থেকে এত করতে 3 × 10⁴ জুল কার্য করতে হয়। সাবান স্বরের পৃষ্ঠটান কত? W ইজ ইকাল টু কি জানি আমরা টি ডেল এ। সাবান স্বর বলছে তাই 2 গুণ হয়ে যাবে। তোমাকে এরিয়া চেঞ্জ বলে দিয়েছে, এরিয়ার স্বরের ক্ষেত্রফল এ ইনিশিয়াল দিয়েছে কত 10 × 6 মানে 60 সেমি স্কোয়ার। কোশ্চেনে দিয়েছে ফাইনাল কত করেছে, ফাইনাল 10 সেমি ইন্টু 11 সেমি, তাহলে কি হবে 110 সেমি স্কোয়ার। তাহলে এখান থেকে এ ফাইনাল মাইনাস এ ইনিশিয়াল অর্থাৎ ডেল এ পেয়ে যাবে, কিছু একটা বেরো হবে। টি ইজ ইকাল টু W/2 ডেল এ। ডাব্লুর মান বলে দিয়েছে, এর মান বলে দিয়েছে। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে এটা জুলে দিয়েছে, কার্যটা জুলে দিয়েছে, আর তোমাদের এগুলো সব সেন্টিমিটারে দিয়েছে। সেন্টিমিটার স্কোয়ার থেকে মিটারে নিয়ে আসতে গেলে কী করতে হবে 10⁻⁻4 গুণ করতে হবে। 10⁻⁻4 গুণ করলে মিটারে চলে আসবে 10⁻⁻4। কারণ সেন্টিমিটার থেকে যদি মিটারে নিয়ে আসো কী করতে হয়, সেন্টিমিটার থেকে যদি মিটারে নিয়ে আসতে হয় 10⁻⁻2 গুণ করতে হয়। আর সেন্টিমিটার স্কোয়ার থেকে মিটার স্কোয়ার নিয়ে আসছো তাহলে কি হবে 10⁻⁻2 তার হোল স্কোয়ার। এদের মাথায় স্কোয়ার দিচ্ছ আর এর মাথায় স্কোয়ার দেবে না, তাই না? দুজনের মাথায় স্কোয়ার দিতে হবে 10⁻⁴, বা তোমরা তোমাদের স্টাইলে কনভার্সনটা করতে পারো। এর মোট কথা ইউনিটের দিকে খেয়াল রাখতে হবে। 17টা দেখো, 17 কোশ্চেনটা হয়তো আরও বুঝতে পারবে না যেহেতু এটা ছোটো লেখা হয়ে যাচ্ছে। তবে তোমাদের কাছে তো বললাম যে তোমাদের কাছে নিশ্চয়ই বই আছে, আর বই না থাকলে তারও উপায় আছে যে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, গিয়ে সেখান থেকে পিডিএফটা ডাউনলোড করে নাও, একদম স্বচ্ছ চকচকে পিডিএফ। 17টা বলছে দুটি কৌশিক নল যাদের রেডিয়াস 0.2 অ্যান্ড 0.4
তাদের একটি তরলে ডোবানো হলো, দুটি নলে তরলের উচ্চতার অনুপাত নির্ণয় করো। দেখো এইচ ইজ ইকুয়াল টু জানি 2t cos থিটা বাই আর রো জি। আরটা কি ওই কি বলে কৈশিক নলের রেডিয়াস। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এইচ আর ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। এটা কি জুরিস ল নাকি একটা বলে, এইচ আর ইজ কনস্ট্যান্ট বা এইচ প্রপোর্শনাল টু 1/r লিখতে পারি। এদের মধ্যে গ্রাফটাও হয় এরকম, ঠিক আছে, এরকম গ্রাফ হয়। তো আর অন দিয়েছে 0.2 সেন্টিমিটার, আর টু ইজিক্যাল টু দিয়েছে 0.4 সেন্টিমিটার। যখন রেশিও বেসড কোশ্চেন থাকবে সেখানে তোমাকে ইউনিটে চেঞ্জ করতে হবে না, কারণ ইউনিটে চেঞ্জ করেও ফায়দা নেই, করলে কি হবে ওপর নিচে কেটে যাবে। তো এটা দিয়েছে, দিয়ে জিজ্ঞেস করছে যে এইচ অন বাই এইচ টু ইজিক্যাল টু কত, কোন স্টাইলে করবে। দেখো এখান থেকে তুমি কি লিখতে পারবে, এই কনসেপ্ট থেকে লিখতে পারবে কি এইচ অন বাই এইচ টু ইজিক্যাল টু 1/r1, সরি নিচে r1 1/r1 উপরে r2 লিখতে পারবে। দিয়ে R2 ইজিক্যাল টু কত 0.4, R1 ইজিক্যাল টু 0.2। সেন্টিমিটারে সেন্টিমিটার আছে, তুমি মনে করো যে এসআই করবো সেন্টিমিটার থেকে যদি মিটারে নিয়ে আসো এরও তো মিটারে নিয়ে আসতে হবে, দিয়ে কী হবে মিটার মিটারে কেটে যাবে, মানে যেটাই চেঞ্জ করবে সেটা কেটে যাবে। এই দশমিক দশমিক উঠে গেল, কেটে যাবে বলে তাই বলি যে আর ইউনিট চেঞ্জ করার দরকার নেই। তাহলে অ্যান্সার আসছে কি 2:1। 18টা দেখো বলছি একটি সাবান বুদবুদের অতিরিক্ত অভ্যন্তরীণ চাপ দ্বিতীয় একটি বুদবুদের চাপের 3 গুণ। দ্বিতীয় বুদবুদটির আয়তন প্রাথমিকটি n গুণ হলে n এর মান কত। এই ধরনের এক কোশ্চেন অলরেডি একটা হয়ে গেছে, ঠিক আছে। একটি সাবান বুদবুদের অতিরিক্ত চাপ পি অন ধরি, সেটি কার অন্য একটি সাবান বুদবুদের অতিরিক্ত চাপের 3 গুণ। অন্য একটি সাবান বুদবুদের অতিরিক্ত চাপ যদি পিটি ধরি সেটা হবে, তাহলে রিলেশনটা এইভাবে দাঁড়াচ্ছে P1 ইজিক্যাল টু 3P2। দ্বিতীয় বুদবুদটির আয়তন প্রথম আয়তনটি n গুণ হলে দ্বিতীয় বুদবুদ মানে V2 ইজিক্যাল টু NV1, এটা হলে n ইজিক্যাল টু কত, এটা জিজ্ঞেস করছে। P1 ইজিক্যাল টু আমরা এখানে কি লিখতে পারি 4t/r1 ইজিক্যাল টু 3 4t/r2 হলো 40 কেটে যাচ্ছে, তাহলে কি লিখতে পারি R2/r1 ইজিক্যাল টু 3, এটা আমরা লিখতে পারি। এখানে আমরা কি লিখতে পারি v ইজিক্যাল টু আয়তন মানে 4/3 বাই R2 হোল কিউব ইজিক্যাল টু n ইন্টু 4/3 বাই R1 এর হোল কিউব। 4/3 কেটে যাচ্ছে, তাই তো। দেখ R2 হোল কিউব বাই R1 হোল কিউব ইজিক্যাল টু n আসছে, আমরা এই রিলেশনটা জানি। আচ্ছা এটাকে যদি দুদিকে যদি কিউব করে দিই কি আছে, এটা যদি দুদিকে কিউব করে দিই R2 কিউব R1 কিউব ইজিক্যাল টু 3 কিউব, তার মানে 3 কিউব মানে 27। এবার যদি এই রিলেশন আর এই রিলেশনের যদি মধ্যে যদি কম্পেয়ার করি তাহলে n ইজিক্যাল টু আসে 27 অর্থাৎ 27 হলো। ভালো কোশ্চেন, এই ধরনের ইজি কোশ্চেন আসবে। 19 দাও, 19 দাও, সব কোশ্চেন ইজি, তবে এগুলো আসার মতো কোশ্চেন। এগুলো হয়তো একটা স্টার দিয়েছে কিন্তু না, আমার মনে হয় এগুলো 3টে স্টার মারা দরকার ছিল। কম্পিটিটিভ এক্সামে এই ধরনের কোশ্চেন আসে রেশিও বেসড, নিটের ক্ষেত্রে বিশেষ করে নিট জেন পাস এই ধরনের রেশিও বেসড কোশ্চেন বেশি আসে। 19টা দেখো, দুই মুখ খোলা একটি কৌশিক নলে এত 9 সেমি পৃষ্ঠটান বিশিষ্ট এক কোনো তরল উলম্বভাবে ডবালে 4 সেমি তরল উচ্চতায় ওঠে, নলের ব্যাসার্ধ কত। এটা আর ইকুয়াল টু এইচ, আর ইকুয়াল টু সরি এইচ ইকুয়াল টু 2t cos থিটা ইকুয়াল টু
আর রো জি, তাই তো? এরকম ছিল একটা ফর্মুলা। এখানে সব মান বলে দিয়েছে, টি বলে দিয়েছে, কস থিটা মানে স্পর্শকোণ থিটা ইজিক্যাল টু দিয়েছে 0 ডিগ্রি, আর ঘনত্ব দিয়েছে 1 গ্রাম/সেমি কিউব, আর কত দিয়েছে, আচ্ছা আরটা বার করতে বলেছে, এইচটা বলে দিয়েছে 4 সেমি, টিটা বলে দিয়েছে কত, টিটা বলে দিয়েছে 79। আমি এগুলো সব মানে দেখে দেখে লিখছি, ঠিক আছে? কোশ্চেনে দিয়েছে ডাইন/সেমি। আচ্ছা এটা কিন্তু রেডিয়াস বার করতে বলছে আর ইজিক্যাল টু, তাহলে কি লিখবো, এইচ রো g/2t cos থিটা। এই ভ্যালুগুলো এখানে পুট করলে, আর জির মান এখানে 9.8 লিখবো না, 980 লিখবো, কারণ সব সেন্টিমিটার আছে, সব সেন্টিমিটারে আছে, তাই এটা 980-তে লিখবো, লিখে অ্যান্সারটা যেটা হবে সেটাও সেন্টিমিটার। সরি মিটার, সেন্টিমিটার/সেমি কিউব, সেকেন্ড স্কয়ার। হুম, 19-এটা হয়ে গেল। 20টা দেখো, একটি নির্দিষ্ট ব্যাসের কৌশিক নলে জল এইচ উচ্চতা পর্যন্ত ওঠে। 20টা, একটি নির্দিষ্ট ব্যাসের কৌশিক নলে জল এইচ উচ্চতা পর্যন্ত ওঠে। অপর একটি কৌশিক নল নেওয়া হলো যার ব্যাস পূর্বের নলের অর্ধেক, তাহলে দ্বিতীয় নলে জল কত উচ্চতা পর্যন্ত উঠবে তা নির্ণয় করো। মনে করি যার ব্যাস, ব্যাস মানে 2r বলে দিয়েছে, 2r ব্যাস যার, সেই ব্যাসের ক্ষেত্রে এইচ উচ্চতা অবধি ওঠে। আর যার ব্যাস 2r2, তার এইচ ড্যাশ উচ্চতা অবধি ওঠে। ঠিক আছে, আমরা এই ফর্মুলা জানি, এইচ প্রপোর্শনালিটি 1/r, তাই না? এই ফর্মুলা জানি, তো এখান থেকে আমরা লিখতে পারি আচ্ছা এগুলো তোমাকে সব ডি দিয়েছে, মনে করি D1 ব্যাস বলেছে, মানে D1 D2 ধরে করি। যদিও ব্যাসার্ধের এখানে কোনো পার্থক্য আসবে না, যে রেশিও বেস আছে, মানে আর ইজিক্যাল টু তুমি D/2 লিখবে, D/2 মানে দুজনের ক্ষেত্রে লিখবে, তাহলে কি হবে, D/2 কেটে যাবে। না না, দেখি কি কোশ্চেন কি বলছে, আর একবার পড়ি। 20টা, পূর্বের নলের অর্ধেক, মানে দেখো এর ব্যাস যদি ডি হয়, D1 ইজিক্যাল যদি ডি হয়, D2 ইজিক্যাল টু হবে কত হবে, D/2, হলো? আচ্ছা এইচ প্রপোর্শনাল টু 1/r, তাহলে এইচ প্রপোর্শনাল টু যদি আমি 2r লিখি, 2r লিখতে পারি, কারণ হাফটাও তো, এটাও তো কনস্ট্যান্ট, তাই না? তাই এটাও এইচ প্রপোর্শনাল টু আমরা লিখতে পারি কি, এইচ প্রপোর্শনাল টু আমরা লিখতে পারি ডায়ামিটারও লিখতে পারি, তাই তো? এই রিলেশনটা আমরা লিখতে পারি ডায়ামিটার। তাহলে H1/H2 যদি করি, 1/D1 উপরে 1/D2, তাহলে কি আছে, D2 ইজিক্যাল টু কত, D/2, আর D1 ইজিক্যাল টু ডি, তাই তো? তাহলে ডি কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে H2 ইজিক্যাল টু 2H1, H1, আর H1 কোশ্চেনে বলে দিয়েছে যে প্রথম নলের কত উচ্চতা অবধি হচ্ছে, এইচ অবধি, তাহলে 2H লিখতে পারছি। ঠিক আছে, এটা অনেক তোমরা তোমাদের মতো করে করতে পারো, আমি আমার মতো করে করেছি। আমরা কি করেছি, আগে এই রেডিয়াসটাকে ডায়ামিটারে করেছি, তোমরা এই ডায়ামিটারটাকে আগে রেডিয়াসে বানিয়ে নিতে পারো, যা খুশি। দেখো 21-এর কোশ্চেনটা একবার রেকর্ড করেছিলাম, বাট স্ক্রিনে আসেনি, তাই আমার আবার করতে হচ্ছে। দেখো 21-এর কোশ্চেনটা কি বলছে, রো ঘনত্বের একটি তরল আর ব্যাসার্ধের একটি নলের এইচ উচ্চতা পর্যন্ত আরোহণ করে, পৃষ্ঠটান দ্বারা কৃতকার্য কত হবে নির্ণয়। পৃষ্ঠটান দ্বারা কৃতকার্য, আচ্ছা কৃতকার্যের ফর্মুলা ওয়ার্ক ডান এনার্জির ক্ষেত্রে দেখেছিলাম কি, W/F/S,
এখানে যেহেতু এইচ উচ্চতা অবধি উঠেছে, তাই এখানে এফ এর জায়গায় এফ এফ এইচ লিখবো। ঠিক আছে, আচ্ছা ফোর্সটা কি? পৃষ্ঠ টান দ্বারা কৃত কাজে জিজ্ঞেস করেছে, তাহলে পৃষ্ঠ টান দ্বারা ফোর্স কত হবে? পৃষ্ঠ টান দ্বারা ফোর্স কত হবে? আচ্ছা এটা নলে এইচ উচ্চতা যদি ওঠে জল, আচ্ছা পৃষ্ঠ টানের ফর্মুলা কী ছিল? এফ ইজিক্যাল টু টি বাই এল। এলটা কি? এখানে এলটা হবে এই পরিধিটা, 2πr, এই পরিধিটা, কারণ এই পরিধি বরাবর তো তোমার সারফেস টেনশন লাগছে। তাহলে এই পরিধির ফর্মুলা কী হবে? 2πr, যদি এর রেডিয়াসটা যদি আর হয়, টি বাই 2πr, এর রেডিয়াসটা যদি আর হয় তাহলে পরিধি হবে 2πr। এইচটা কত হবে? এইচটা ইজিক্যাল টু 2t cos থিটা বাই আর রো জি। আচ্ছা এখানে যেহেতু কস থিটা বা থিটার ব্যাপারে কিছু বলেনি, তাহলে আমরা এখানে 0 ডিগ্রি ধরে নেবো কন্ট্যাক্ট অ্যাঙ্গেল। তাহলে এখানে আমরা লিখতে পারি যে কস থিটার পাটা তাহলে থাকবে না, 2t বাই আর রো জি। ঠিক আছে, তাহলে আমরা কি এখানে এফটা পেয়ে গেলাম, এইচটাও পেয়ে গেলাম, দিয়ে এই ফর্মুলাতে লিখে দাও। এফ ইজিক্যাল টু কী পেলাম? টি বাই 2πr, এইচ ইজিক্যাল টু কিলাম 2t বাই আর রো জি। সরি একটা জিনিস মাত্র ভুল করেছি, এখানে ফর্মুলাটা আমি করেছি। এখানে হবে সারফেস টেনশন ইজিক্যাল টু এফ বাই এল। ঠিক আছে, এফ বাই এল, তাহলে এফ ইজিক্যাল টু কী হবে? টি 2πr। তাহলে এখানে কী হবে? এফের জায়গায় লিখতে পারি এফ টি 2πr। এই আর কেটে আছে, তাহলে কি থাকছে? এই 2 4 পাই, দুটো টি আছে, টি স্কোয়ার বাই রো জি। ঠিক আছে, একটু আগে আমি ঠিক করেছিলাম, দেখো একটু আগে করেছিলাম, কিন্তু রেকর্ড যেহেতু হয়নি তাই আমাকে নতুনভাবে করতে হচ্ছে। যাই হোক, 21-এর অ্যান্সার এটা হবে। কোশ্চেন হয়তো অ্যান্সার উল্টো পাল্টা আছে, আমি যা দেখছি যে এখন অ্যান্সার সবসময় ঠিকঠাক নেই, এই অ্যান্সারটা হবে না, এটা ভুল অ্যান্সার দিয়েছে। ঠিক আছে, 22-এর কোশ্চেনটা পড়ো। বলছে 100 সেমি স্কোয়ার প্রস্থচ্ছেদ এর দুটি কাঁচের প্লেটের মধ্যে এত ভলিউমের একটি জলস্তর আটকে আছে। জলের পৃষ্ঠটান এত হলে প্লেট দুটিকে পৃথক করতে কত বলের প্রয়োজন হবে? দেখো এটাকে যদি আমি ডিটেলসে এক্সপ্লেন করি, যেটা এটা তো একটা ডাইরেক্ট ফর্মুলা আছে, কিন্তু ডাইরেক্ট ফর্মুলাটা যদি কীভাবে এসছে সেটা যদি এক্সপ্লেন করতে যাই তাহলে অনেকটা টাইম লেগে যাবে। তাই আমি, যেহেতু তোমার হাতে সময় কম, তাই আমি বলবো যে ডাইরেক্ট ফর্মুলাটা মনে রাখো। ডাইরেক্ট ফর্মুলাটা মনে রাখার আমি যে বলে দেবো, ট্রিক্সটা বলে দেবো কীভাবে মনে রাখলে একটু ইজি হবে। তার আগে কোশ্চেনটা কী বলে সেটা একবার পড়া যাক, মানে আঁকা যাক। একটা প্লেট আছে, প্লেটের মধ্যে দুটো প্লেটের মধ্যে যদি জল রাখা হয়, জলটা এরকম একটা শেপ করবে, তাই না? এবার বলছি প্লেটটাকে যদি আলাদা করতে চাই তাহলে কত ফোর্স লাগবে। দেখো আমরা ফর্মুলাটা কি ডাইরেক্ট আগে লিখে দিই, এফ ইজিক্যাল টু 2ta বাই ডি, আর টি লেখো থিকনেস। দেখো ওয়ার্ক ডান ইজিক্যাল টু, আমরা একটু আগে দেখেছিলাম টিএ লেখা হতো, বা সাবান বুদবুদের ক্ষেত্রে আবার 2ta লেখা হতো। আবার ওয়ার্ক ডান ইজিক্যাল টু কি জানি? এফটি, তাই তো? তাহলে এফ ইজিক্যাল টু আমরা কি লিখতে পারি? ওয়ার্ক ডান মানে কি? ফোর্স আর ডিসপ্লেসমেন্ট, মানে একটা লেন্থের থাকছে, ইউনিট থাকছে। তাহলে এফ ইন্টু টি ইজিক্যাল টু 2ta, তাহলে এফ ইজিক্যাল টু 2ta বাই টি, এইভাবে মনে রাখবো, এটাই। এবার এখানে কি বলেছে যে এরিয়া তো বলে দেয়নি, এরিয়া বলে দিয়েছে, থিকনেস তো বলে দেয়নি, কিন্তু ভলিউমটা বলে দিয়েছে, ওয়াটারের ভলিউমটা দিয়েছে। এটা যদি আমরা টি ধরি আর এই এরিয়াটা কত এ দিয়ে দিয়েছে, তো ভলিউম ইকুয়াল কি জানি? ভলিউম ইকুয়াল এ ইন্টু টি। তো টিটাকে ঘটানোর জন্য আমরা কি করব? 2ta বাই টি ইন্টু এ, ওপর নিচে এ গুণ করে দাও, তাহলে কি এটা ইকুয়াল টু আমরা ভলিউম লিখতে পারবো। তাহলে 2ta স্কোয়ার বাই ভলিউম। ঠিক আছে, আচ্ছা অ্যাকচুয়াল কনসেপ্ট কিন্তু এটা নয়, আমরা এই ফর্মুলাটা মনে রাখার জন্য এইটাকে ইউজ করেছি। ঠিক আছে, অ্যাকচুয়াল কনসেপ্ট
বোঝাতে গেলে তোমার 9, 10, 15 মিনিট লেগে যাবে। তো অত সময় নেই আমাদের কাছে এখন। তাহলে কি হলো, আমি এই ফর্মুলাটা জানতাম। আচ্ছা, এটা তো হয়ে গেছে, এবার ভ্যালু পুট করলে হয়ে যাবে। তো এটা আমি আরেকবার বলে দিই যে আমরা কি জানি, ওয়ার্ক ডান ইজিক্যাল টু সারফেস টেনশন ইনটু এরিয়া, এটা জানতাম। কিন্তু আবার সাবান বুদবুদের জন্য জানতাম কি, ওয়ার্ক ডান ইজিক্যাল টু টি, এটা জানতাম সাবান বুদবুদের জন্য। আবার ওয়ার্ক ডান ইজিক্যাল টু কি জানি, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। তো এখানে এটা কি লেন্থের ইউনিট, এটা ফোর্স। তো এখানে কি লেন্থের জায়গায় এফ ইন্টু টি লিখছি, একই ব্যাপার, এফ টি লিখছি ইজিক্যাল টু টি এ। তাহলে এফ ইজিক্যাল টু কি হবে, টু টি এ বাই টু টি। ঠিক আছে। তো এবার আমাদের যেহেতু, সরি, টু থাকবে না, টি থাকবে। এবার যেহেতু আমাদের থিকনেস দেওয়া নেই, তাই এটাকে আমরা ভলিউমে কনভার্ট করে নিচ্ছি, ওপর নিচে এ গুণ করে দিলাম। দেখি হচ্ছে টু টি এ স্কোয়ার বাই ভি, এটা চলে এলাম। এবার কি কি মান দিয়েছে, এ ইজ ভ্যালু দিয়েছে 100 সেমি স্কোয়ার, টি ইজ ভ্যালু কত দিয়েছে 70 ডাইন পার সেমি, হলো। আর কি দিয়েছে, আর দিয়েছে ভলিউম, ভলিউম ইজ ভ্যালু দিয়েছে 0.05 সেমি কিউব। ঠিক আছে, ইউনিট চেঞ্জ করার দরকার নেই, তুমি শুধু মানগুলো যদি বসিয়ে দাও এখানে, বসিয়ে দিয়ে যেটা অ্যান্সার হবে যেটা অ্যান্সার হবে সেটা আর লিখে দেবে। ঠিক আছে, ইউনিট চেঞ্জ করার দরকার নেই। কোশ্চেনে হয়তো জুলে এনেছে, জুলে অ্যান্সার দিয়েছে, তবে আমি বলবো সরি নিউটনের অ্যান্সার দিয়ে, আর না সরি, এটা ফোর্স যেহেতু নিউটনের হবে, ডাইন হবে এখানে, সিজিএস যদি বার করি। এখানে যেহেতু এসআই এনেছে, তোমাদের এসআই ইউনিটে আনা না আনলেও হবে। এসআই ইউনিটে আনতে গেলে একটু ক্যালকুলেশন হয়ে যাবে, মানে বেড়ে যাবে, কাজ বেড়ে যাবে। তাই আমি বলবো যে তোমার সিজিএসে রেখে দাও। তো 22-এরটা হলো, 22-এরটা হলো 23-এরটা দাও। 2 mm ব্যাসার্ধের একটি জলকণাকে 1000টি সমান আকারের ক্ষুদ্র জলকণায় রূপান্তরিত করতে কত কার্য সম্পাদন করতে হবে? চেঞ্জ ইন এরিয়া বার করলে হয়ে যাবে, ডাব্লিউ ইজ ইকুয়াল টু টি ডেল এ। ডাব্লিউ টি ডেল। তো তো এটা তোমরা পারবে, এই ধরনের কোশ্চেন তো করা হয়েছে, এর আগে তো অনেক করা হয়েছে। তো করবে, করে যদি না হয়, না বুঝতে পারো, তাহলে তুমি টেলিগ্রামে জানাবে। ঠিক আছে। আর আরেকটা জিনিস জানো, এই ধরনের অঙ্ক তোমাদের বই অলরেডি অনেক আছে, তোমরা বইটা খোলো না, মোটা বই দেখে হয়তো খুলতে চাও না। অবশ্যই অনেক কঠিন জিনিস আছে, কঠিনের জন্য একটা ভয় লেগে যায়, যেগুলো তোমাদের প্রয়োজন নেই সেই জিনিসগুলো তোমাদের বইয়ে ইনক্লুড আছে, সেই জন্য একটা ভয় থেকে যায়, বই খুলতে ভালো লাগে না। তবে আমি বলবো যে একবার করে দেখবে, ইজি ইজি কোশ্চেনগুলো তোমাদের আসবে, তুমি যেগুলো পারবে সেই কোশ্চেনগুলো আসবে। চলো 24-এর দেখো। 24-এর কোশ্চেনটা সলভ করতে গেলে তোমার সারফেস এনার্জির সাথে সারফেস টেনশনের একটা নতুন এক্সপ্রেশন জানতে হবে, যেটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট নয়। তো এই অঙ্কটা ইগনোর করতে পারো, চাপ নেই। 25-এর অঙ্কটা ভালো অঙ্ক, দেখো বলছে 8 মিলিমিটার ব্যাসার্ধের একটি সাবান বুদবুদের অভ্যন্তরীণ অতিরিক্ত চাপ 2 mm তৈলস্তম্ভকে তৈল করে, 2 mm তৈলস্তম্ভকে তৈল করে। তো এর আপেক্ষিক গুরুত্ব 0.2 হলে সাবান জলের পৃষ্ঠটান কত? দেখো, পি এক্সএস ইজিক্যাল টু জানি 2T/R, হলো। তোমার এখানে জিজ্ঞেস করছে টি ইজিক্যাল টু কত, তাহলে PR/2, PR/2। এখানে পিটা বলে দিয়েছে, অতিরিক্ত চাপ, অভ্যন্তরীণ অতিরিক্ত চাপ 2 mm তৈলস্তম্ভকে তৈল করে, মানে এই ফর্ম পি ইজিক্যাল টু রো জি এইচ, এই ফর্মুলা জানি। রো ইজিক্যাল টু কত, মানে আপেক্ষিক গুরুত্ব মানে ডেন্সিটি এখানে, ঠিক আছে। ডেন্সিটি ইজিক্যাল টু বলেছে 0.8, জিটা কত, জি 980, হাইট কত 2 মিলিমিটার, মিলিমিটারকে যদি সেন্টিমিটার নিয়ে এসো 10⁻⁻1, হলো। দিয়ে রেডিয়াসও বলে দিয়েছে আর কত, 8 mm, মানে 10⁻⁻1 সেন্টিমিটার।
তো এইগুলো যদি এখানে পুট করো, অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, ক্যালকুলেশনগুলো ইগনোর করলাম, মানে তোমাদের কাছে দিয়ে দিলাম। তোমরা তোমাদের ক্যালকুলেশন প্র্যাকটিস হয়ে যাবে, আর আমার সময়টাও বেঁচে যাবে, কারণ আমার মানে মোবাইলে প্রচুর স্টোরেজ নিয়ে নিচ্ছে। আর 24 কি বললাম, অতটা খাস কোশ্চেন নয়, এটাকে ইগনোর করো, কারণ এটা নতুন একটা এক্সপ্রেশন জানতে হবে, তোমার রিলেশন জানতে হবে, যেটা এই মুহূর্তে মানে টাইম যেহেতু কম, নতুন কিছু না শেখা ভালো, পুরোনো জিনিসগুলো যেগুলো শিখেছি সেগুলোকে একটু ভালো করে প্র্যাকটিস করাই ভালো। আর এটা ইম্পর্টেন্ট নয় মানে শুধু এই এমনকি কম্পিটিটিভ এক্সামেও আসতে দেখা যায় না এই ধরনের কোশ্চেন। তা চলো আজ এই পর্যন্ত। প্রথমে প্রথমে 2-3টে কোশ্চেনের সম্ভবত অ্যান্সার ভুল আছে, কারণ আমি বারবার ট্রাই করলাম, আসছে না। আর তোমরা চেষ্টা করো করে, আমার যদি কোনো ক্যালকুলেশন মিস্টেক হয়ে থাকে সেগুলো আমার একটু কমেন্টে জানাও, আমি অবশ্যই আবার চেক করব।